So hello everyone, welcome back to my new video, and today my topic is polycystic ovarian syndrome. Yes, this is the disease of the hour, and the cases of this disease has been increasing alarmingly in India. Although the global reports says that it is merely 3 to 14% incidence of this disease through worldwide, but in India, especially in Kashmir and some parts of South India, these cases has been rising alarmingly. So, although this is a metabolic disease, but certain genetic predispositions are required for this disease. পিসিওএস টপিকটি আসার আগে আমাদের জেনে নিতে হবে আমাদের নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, যেটি আপনি নর্মালি যে কেউ ক্লাস 12-এ বায়োলজি বই যদি রেফার করে জানতে পারবে। তো আমি একটা ওভারভিউ বলছি যে চারটে হরমোন, স্পেশালি এফএসএইচ, এলএইচ, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এই চারটা হরমোনের যে একটা অদ্ভুত ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটি খুব ইম্পর্ট্যান্ট এই পিসিওএস আটকানোর জন্য। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটি মাসে অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্রাইমারি ফলিকেল একটা ওভারির মধ্যে তারা স্টিমুলাস পায় যে তাদেরকে গ্রো করতে হবে, তারা গ্রো করা শুরু করে। ইনিশিয়ালি কি হয়, এই প্রত্যেকটি ফলিকেল অ্যান্টি মুলেরিয়ান হরমোন রিলিজ করতে থাকে। যত দিন যায় এদের মধ্যে একটি ফলিকেল এএমএইচ এর পরিমাণ কমাতে থাকে এবং বাকি ফলিকেলগুলো এএমএইচ বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন তখনও রিলিজ করতে থাকে। যেই ফলিকেলটি একটু ডমিনেন্ট ফলিকেল হয়ে যায়, যে এএমএইচটা রিলিজ করা বন্ধ করা শুরু করে, সে কি হয় এফএসএইচ এর চোখে পড়ে যায় এবং এফএসএইচ তখন কি হয় সেই ফলিকেলটাকে স্টিমুলাস দেয় যে তুমি গ্রো করো। যখন ওই একটি ফলিকেল আস্তে আস্তে গ্রো করা শুরু করে, বাকি যে এই 10-15টা ফলিকেল ছিল তার মধ্যে যে বাকি এই 9টা বা 14টা ফলিকেল পড়ে থাকলো তারা মারা যায়। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রেশিয়া। তো এই যে ফলিকেল যেটা আলটিমেটলি তৈরি হলো প্রাইমারি ফলিকেলটা, সেটা এখন ডমিনেন্ট একটা ফলিকেল এবং এই ফলিকেলটি আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকেল এবং তারপরে আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকেল তৈরি করবে। এই স্টেজটার মধ্যে এফএসএইচ এর স্টিমুলাসটাকে পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যাতে বাকি যে ফলিকেলগুলো আছে তারা যেন মারা যায়, এবং তারা যদি মারা না যায় তাহলে কি হয়, এই অ্যান্টিমুলেরিয়ান হরমোন এফএসএইচকে কাজ করতে দেয় না। তারা মারা গেলেই একমাত্র যে ডমিনেন্ট ফলিকেল, যে এফএসএইচ এর মানে রিসেপ্টরটা সে আছে তার মধ্যে ডমিনেন্ট অবস্থায় এক্সপ্রেস করা শুরু করেছে এবং বা যে এফএসএইচ এর সিগন্যালটাকে নিতে পারে, সেই ফলিকেলটা এফএসএইচ এর সিগন্যালটা পাবেই না যদি না এই বাকি ফলিকেলগুলো মারা যায়। তো এই ডমিনেন্ট ফলিকেলটা বা যেটি গ্রাফিয়ান ফলিকেল হবে, সে আস্তে আস্তে গ্রো করা শুরু করে। এফএসএইচ এর স্টিমুলাসের জন্য গ্র্যানুলোসা সেল যেটা আছে আপনার এই একটা ফলিকেলের মধ্যে, যেই ডমিনেন্ট ফলিকেল যেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল হবে পরবর্তীতে সেই ফলিকেলটার মধ্যে থেকে ইস্ট্রোজেন রিলিজ হওয়া শুরু হয়। এবার ইস্ট্রোজেন আস্তে আস্তে রিলিজড হচ্ছে, আপনার এফএসএইচও রিলিজ হচ্ছে, এফএসএইচ এর মাত্রা বাড়ছে, ইস্ট্রোজেনের মাত্রাও বাড়ছে, চলছে এরকম। মোটামুটি 14 দিনের কাছাকাছি কি হয়, হঠাৎ করে একটি এলএইচ সার্জ হয় বা লিউটিনাইজিং হরমোনের লেভেলটা খুব বেশি বেড়ে যায়। আমাদের মাথায় রাখতে হবে যে এই এফএসএইচ এবং এলএইচ এই দুটো হরমোনই রিলিজড হয় ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি অফ দ্য ব্রেন। এই দুটো হরমোনের এফেক্ট কিছুটা একটা ফিডব্যাক লুপ দিয়ে আবদ্ধ। যত এই মেনস্ট্রুয়াল সাইকেলের শুরুতে এফএসএইচ রিলিজ হওয়া শুরু হয়, তত ওই ডমিনেন্ট ফলিকেলটি আস্তে আস্তে ইস্ট্রোজেন রিলিজ করা শুরু করে। যত ইস্ট্রোজেন রিলিজড হয় তত আপনার কি হয়, এই ইস্ট্রোজেনটি একটি ফিডব্যাক দেয় আমাদের হাইপোথ্যালামাসকে, যে হচ্ছে পিউট্রিকে কন্ট্রোল করে আমাদের, যে আরও এফএসএইচ পাঠাও, এই ফলিকেলটাকে আরও গ্রো করতে হবে, তাই আরও বেশি পরিমাণে এফএসএইচ দরকার এবং তাই জন্য আরও বেশি পরিমাণে ইস্ট্রোজেন তৈরি হওয়া শুরু হয়। যত ইস্ট্রোজেন তৈরি হবে, এই ফলিকেলের মাঝখানে একটি অ্যান্ট্রাল ফ্লুইড অ্যান্ট্রামুলেট জায়গা আছে যার মধ্যে ফ্লুইড ভরা হয়। বেসিক্যালি চিন্তা করা যায় এটাকে খুব মানে লেম্যানস টার্মে যে একটা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে জল ভরা হচ্ছে।
ইস্ট্রোজেনের প্রভাবে সেই প্যাকেটের মধ্যে জল ভরা হচ্ছে, এই অ্যান্ট্রাল ফ্লুইডটাকে সেরকম চিন্তাভাবনা করা যায়। এবং যত এই জলটা ভরা হবে তত কী হবে, ওই প্যাকেটটি যেরকম বড় হয়ে উঠবে সেরকমই ফলিকেলটি আস্তে আস্তে বড় হয়ে একটা গ্রাফিয়ান ফলিকেল তৈরি করবে। ঠিক 14 নম্বর দিনে বা ওই তার আশেপাশে এলএইচের একটা পিক হয়, মানে এলএইচ খুব বেশি পরিমাণে পিউরিটি তৈরি করে। এই যে এলএইচের যে সার্চটা হয়, যেটা এফএসএইচের পরিমাণকে ছাপিয়ে যায়, ঠিক এই সময়টা এলএইচ কি করে, এলএইচ এই গ্রাফিয়ান ফলিকেলকে ফাটিয়ে দেয়। এই গ্রাফিয়ান ফলিকেলকে ফাটিয়ে দেওয়ার জন্যে কি হচ্ছে, তখন এই আমাদের যে সেকেন্ডারি উসাইট সেটা রিলিজড হয় ইনটু দ্য ফিম্বরি অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এটা হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল যেটা আমাদের চলে। এইবার এইটুকু আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য ভিডিও, যেখানে আমরা বুঝতে হবে এখন যে কেন পিসিওএস এর ক্ষেত্রে এই নর্মাল সাইকেলটা চলতে পারে না এবং কি কি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দিস ডিজিজ। সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে পলিসিস্টিক, মানে মাল্টিপল সিস্টস ইন দ্য ওভারি ক্যান বি সিন। তার মানে কি, এই যে 10 থেকে 15টা ফলিকেলের কথা বলেছিলাম ইনিশিয়ালি প্রথমেই, এই 10 থেকে 15টা ফলিকেল একসাথে গ্রো করা শুরু করে। ওই যে বলেছিলাম যে কয়েকজন মারা যাবে, অ্যাট্রেসিয়া হয়, তারা মারা যায় না, সবাই ইকুয়ালি গ্রো করা শুরু করে। ওই জন্য কেউই আর ডমিনেন্ট ফলিকেল হয় না। এর ফলে কেউ আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকেল তৈরি করতে পারে না। সো আলটিমেটলি কোনো সেকেন্ডারি উসাইট রিলিজ হতে পারে না ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। তাহলে এবার প্রশ্ন আসবে যে কেন এতগুলো সিস্ট তৈরি হচ্ছে বা কেন এতগুলো ফলিকেল একসঙ্গে তৈরি হচ্ছে এবং কি কি ফ্যাক্টরস রেসপন্সিবল এই জিনিসটি হওয়ার জন্য। আমরা যেটা আইডিয়া আমাদের যে মেয়েদের বডিতে হয়তো অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন তৈরি হয় না, শুধু ছেলেদের বডিতেই টেস্টোস্টেরন তৈরি হয়, মেয়েদের তো শুধু ইস্ট্রোজেন তৈরি হয়। ধারণাটি ভুল। সেটা হচ্ছে মেয়েদের বডিতেও টেস্টোস্টেরন তৈরি হয় এবং সেটাকে একটি এনজাইম যেটার নাম অ্যারোমেটেজ কনভার্ট করে ইন্টু ইস্ট্রোজেন এবং তখনই সেই ইস্ট্রোজেনটা রিলিজড হয়। এই মাথায় রাখতে হবে যে এই টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন তৈরি হওয়ার এই প্রসেসটাতে একটা এনজাইম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেটি একটি CP450 ক্লাস অফ এনজাইম, এটাকে বলে আমরা অ্যারোমেটেজ। এবং সেই এনজাইমটার কার্যকারিতা ডিপেন্ড করে এফএসএইচ কতটা আছে ইন দ্য ওভারি। সো দ্য ফ্যাক্টরস দ্যাট আর রেসপন্সিবল ফর পিসিওএস, ফার্স্ট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি একটা টপিকে আসবো যে ফ্যাক্টরগুলো কতটা ইনফ্লুয়েন্স করে পিসিওএসকে কেমনভাবে। একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেকেন্ড হচ্ছে ওবেসিটি, ইয়োর ডায়েট, লাইফস্টাইল, অ্যান্ড অবশ্যই 70% জেনেটিক কারণটাও আছে। অনেকগুলো জিন আছে, যে জিনগুলো ভ্যারিয়েশনের জন্য এই ডিজিজটি হয়। আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হচ্ছে যে একটি পলিজেনিক ক্যারেক্টার, মানে মাল্টিপল জিনের ইন্টারাকশন এবং ভ্যারিয়েশনের জন্য এই ডিজিজটি হয়। বা একটি মহিলার মধ্যে সে জেনেটিক্যালি যদি পিসিওএস হওয়ার তার প্রবণতা থাকে এবং তার সঙ্গে সে যদি একটি ব্যাড লাইফস্টাইল লিড করে, মানে কোনো এক্সারসাইজ করছে না, ওভারওয়েট, হেভি সুগারি ডায়েটস মানে হেভি সুগারি ডায়েট নিচ্ছে, এইসব জিনিস ফ্যাক্টরস, এবং কম ঘুমোচ্ছে রাতেবেলা, এইসব ফ্যাক্টরস একসঙ্গে মিলেমিশে জেনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ লাইফস্টাইল, এই দুটো ফ্যাক্টর একসঙ্গে মিলে পিসিওএস ট্রিগার করার কারণ। হতেই পারে কারো ক্ষেত্রে পিসিওএস হলো না, সে তার খুব বাজে লাইফস্টাইল, সে রাতেবেলা ঠিক করে ঘুমোয় না, সারাক্ষণ ফাস্টফুড খাচ্ছে বা হেভি সুগারি ডায়েটস কন্টেনিং ফ্রুক্টোজ অ্যান্ড গ্লুকোজ সেগুলো খাচ্ছে, কিন্তু তাও তার পিসিওএস হচ্ছে না। কারণ সে জেনেটিক্যালি হয়তো সে পিসিওএস এর প্রবণতা তার মধ্যে নেই, কিন্তু পিসিওএস এর প্রবণতা ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে থাকে, ইন ইন্ডিয়া স্পেশালি। কারণ কি ইন্ডিয়াকে এখন বলা হয় যে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের ঘরে মোটামুটি সবারই একজন সুগার পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট পাওয়া যাবে, এবং এটা হচ্ছে হেরিডিটারি, মানে যদি কারো ডায়াবেটিস থাকে, যেরকম কয়েকটি জিনস বা এপিজেনেটিক ফ্যাক্টরস থাকে যেগুলো রেসপন্সিবল, যেগুলো ট্রান্সমিট হয় ফ্রম ওয়ান জেনারেশন টু আদার, সেরকমই এটা একটা মেটাবলিক ডিজিজ। শুধু মার নয়, বাবারও কিছু জেনেটিক ভ্যারিয়েশনস যদি থাকে, তার যদি বাবার যদি প্রবণতা থাকে কোনো একটা মেটাবলিক ডিজিজ হওয়ার, যেরকম সুগার
ডায়াবেটিস বা হাইপারটেনশন, বা মারও যদি আপনার হচ্ছে পিসিওএস হওয়ার প্রবণতা থাকে, বা কোনো মেটাবলিক ডিজিজ অলরেডি আছে, মানে হাইপোথাইরয়েডিজম বা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, তাহলে তার যে মানে কন্যা সন্তান তার পিসিওএস হওয়ার প্রবণতা বেড়ে যায়। তো জেনেটিক তো অবশ্যই একটি কারণ আছে, কিন্তু জেনেটিক কারণটি কোনোদিনই ট্রিগার করে না পিসিওএস এর সিমটমসে। পিসিওএসকে ট্রিগার করে যেটা, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট। সো বিফোর ডেলভিং ইন দ্য টপিক, পিসিওএস হলে যে ইনফার্টিলিটিটা হচ্ছে সেটার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটি কি, এটা জানার জন্য প্রথমে আমরা এই পার্ট অফ দ্য ভিডিও দেখে নেব, যেখানে আমরা বুঝবো যে ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা কি এবং এটা ধীরে ধীরে কীভাবে ডেভেলপ করে ইন দ্য হিউম্যান বিং। আমাদের বডিতে দু ধরনের ফ্যাট পাওয়া যায়। একটি হচ্ছে এসএটি সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যু, আর একটা হচ্ছে ভিএটি বা ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু। এই সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যু এটি হচ্ছে আমাদের স্কিনের তলায় থাকে। দিস ইজ রেসপন্সিবল ফর থার্মোজেনেসিস। থার্মোজেনেসিস মানে হচ্ছে আমাদের বডিটাকে গরম রাখার জন্য। ইভলিউশনারি এটা আমরা পেয়েছি, যেহেতু আমরা একটা হোমিওথার্মাল অর্গানিজম, আমাদের বডিটাকে ওয়ার্ম রাখতে হয়, তাই বিভিন্ন টেম্পারেচারে থাকার জন্য আমাদের বডিতে একটা লেয়ার অফ ফ্যাট দেওয়া হয়, যাতে আমরা অ্যাটলিস্ট নিজেকে প্রোটেক্ট করতে পারি ফ্রম দ্য চিলি উইন্টার্স। তো এই সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যুটা অতটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা যেটা সেটা হচ্ছে এই ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু। ভিসেরাল অর্গানসটা সেই অর্গানসগুলো যেরকম আমাদের লিভার, ইন্টেস্টাইন, আমাদের নাড়ি ভুঁড়ি যেটাকে বলি, সেটা বেসিক্যালি ভিসেরাল অর্গানস। এই ভিসেরাল অর্গানসদের আশেপাশে যে ফ্যাটটা জমা হয় সেটাকে আমরা বলি ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু, অ্যান্ড দিস ইজ দ্য কজ অফ অল মেটাবলিক ডিসিজেস। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, এবার আমি বললাম যে জেনেটিক কারণ আছে। কিছু লোক থাকে যার এই ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু হওয়ার প্রবণতাটা বেশি কম্পেয়ার টু এসএটি বা সাবকিউটেনিয়াস অ্যাডিপোজ টিস্যু। দিস ইজ জেনেটিক। সো তাদেরকে এই ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে তার যাতে ভিসেরাল অ্যাডিপোজ টিস্যুটা না জমা হয় সেটার চেষ্টা করতে হবে। আমাদের এই এক্সাম্পলটা আমরা পাই অনেক পেশেন্টদের মধ্যে, যখন থাকে হচ্ছে ফ্যাটি লিভার ডিসিজ। ফ্যাটি লিভার কিছুই না, বেসিক্যালি ডিপোজিশন অফ ইয়োর ভিসেরাল ফ্যাট। এই ভিসেরাল ফ্যাট ফর্মেশনটা খুব ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড আলটিমেটলি যেটা আর কি ইনসুলিন রেজিস্ট্যান্স, আজকের টপিকের একটি সাব পার্ট, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। তো কী হয় এই ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু ফর্মেশনের সময়? আমাদের বডিতে লাইপোজেনেসিস বা লিপিড ফর্মেশন, এই স্টেপটা হয় ইন দ্য লিভার। এই লাইপোজেনেসিসের সময় যেটা হয় সেটা হচ্ছে, যখন আমরা খুব এক্সেস পরিমাণে সুগারি ডায়েট খাই, হাই ইন ফ্রুক্টোজ, হাই ইন গ্লুকোজ, তখন কি হয় আমাদের বডিতে হেভি ইনসুলিন রিলিজ করা শুরু করে প্যানক্রিয়াস। কারণ কি, এতটা অ্যামাউন্ট অফ সুগার একবারে ঢোকার জন্য, সেটাকে ম্যানেজ করার জন্য একটা ইনসুলিন স্পাইক হয়। ভালো কথা। তো বডি চেষ্টা করে, ইনসুলিনকে একটা অ্যানাবলিক হরমোন বলা হয়, কারণ কি সে আস্তে আস্তে চেষ্টা করে এই গ্লুকোজটাকে গুছিয়ে গ্লাইকোজেন হিসেবে স্টোর করা ইনটু দ্য লিভার। এবার গ্লুকোজকে আমাদের সেলে ঢোকানোর জন্য একটি ট্রান্সপোর্টার দরকার, সেটার নাম হচ্ছে GLUT4। এটা থাকে হচ্ছে কয়েকটি সেলের মধ্যে, যেরকম অ্যাডিপোসাইট, স্কেলেটাল মাসেলস, কার্ডিওমায়োসাইটস মানে হার্টের সেলগুলো, এগুলো কয়েকটা সেলের মধ্যে পাওয়া যায়। তো এই GLUT4টা খুব ইম্পর্টেন্ট গ্লুকোজের এন্ট্রি ইনটু দ্য সেল করার জন্য। এবার ঘটনাটা এরকম হয় যে, যখন লাইপোজেনেসিস চলছে ইন দ্য লিভার, তখন একটি ইম্পর্টেন্ট মেটাবলাইট তৈরি হয়, যেটা হচ্ছে নাম ট্রাইগ্লিসারাইড। অনেকেরই হার্টের পেশেন্ট আছে, তাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলে ডাক্তার বলে যে আপনার কিন্তু ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে। তো এই ট্রাইগ্লিসারাইড যখন তৈরি হয় লাইপোজেনেসিসের সময়, লিভার কি করে, এই ট্রাইগ্লিসারাইডকে ট্রান্সপোর্ট করে ইনটু দ্য অ্যাডিপোসাইট। ভালো কথা। তো এই যে ট্রাইগ্লিসারাইডকে ট্রান্সপোর্ট করা হলো, ট্রাইগ্লিসারাইড ফর্মেশনের সময় একটি ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়, যেটার নাম হচ্ছে ডাইঅ্যাসাইল গ্লিসারল, ডিএজি। এই ডিএজিটা ট্রাইগ্লিসারাইডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ডিএজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। কি হয়, যখন এই ট্রাইগ্লিসারাইডকে পাঠানো হয় ইনটু দ্য অ্যাডিপোসাইট, তার সঙ্গে ওখানে থাকে হচ্ছে ডিএজি। ডিএজি বাইন্ড করতে পারে উইথ দ্য
ইনসুলিন রিসেপ্টর। এবার আমি আগেই বলেছিলাম যে GLUT4 একটি প্রোটিন চ্যানেল যেটি সাহায্য করে প্লাজমা মেমব্রেন বা কোষের যে কোষ পর্দা সেটাকে পার করে গ্লুকোজকে ঢোকাতে ইনটু দ্য সেল ইন এডিপোসাইট ধরে নিলাম বা একটি স্কেলেটাল মাসলে। এইবার যদি হিউজ পরিমাণে আপনার লাইপোজেনেসিস হচ্ছে, কারণ কি আপনি তো এক্সেস সুগার খাচ্ছেন, তাহলে এই যে এক্সেস লিপিডটা ট্রাইগ্লিসারাইডটা তৈরি হচ্ছে সেটাকে যখন ট্রান্সপোর্ট করা হচ্ছে ইনটু স্কেলেটাল মাসল বা ইনটু অ্যাডিপোসাইটস, সেখানে ডিএজিও রিলিজড হচ্ছে। এই ডিএজিটা ইনসুলিনের যে রিসেপ্টর আছে ইন দি অ্যাডিপোসাইটস অ্যান্ড স্কেলেটাল মাসলস সেখানে গিয়ে বাইন্ড করে। এবার বাইন্ড করার জন্য কি হচ্ছে, ইনসুলিন এসে যে বলবে সেলটাকে যে তুমি GLUT4কে এক্সপ্রেস করো, তুমি GLUT4 মানে আরো দরজা খোলো কোষ পর্দার মধ্যে, প্লাজমা মেমব্রেনে আরো দরজা লাগবে, GLUT4 লাগবে আরো, সেই সিগন্যালটা দিতেই পারছে না, কারণ কি রিসেপ্টরটার পিছনেই তো বাইন্ড করে আছে আপনার ডিএজি, এবং যেহেতু ডিএজি বাইন্ড করা আছে তাই জন্য ইনসুলিন আর সিগন্যালটা দিতেই পারছে না সেই সেলটাকে যে তুমি GLUT4 এক্সপ্রেস করো যাতে গ্লুকোজকে তুমি সেলের মধ্যে ঢোকাতে পারো। এবার যেহেতু গ্লুকোজ ঢুকতে পারছে না সেলের মধ্যে, তাই ইনসুলিন ভাবছে যে আরে আমি এত ইনসুলিন পাঠাচ্ছি, মানে এত সিগন্যাল দিচ্ছি সেলটাকে, তাও গ্লুকোজ হচ্ছে ব্লাডের মধ্যে এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, তার মানে আরও বেশি ইনসুলিন তৈরি করতে হবে। তখন বডি কি করে, আমাদের প্যানক্রিয়াস স্পেশালি, সে হিউজ অ্যামাউন্ট অফ ইনসুলিন তৈরি করা শুরু করে, কারণ ও তো বুঝতে পারছে না কী ব্যাপার, ব্লাডের মধ্যে এত পরিমাণে গ্লুকোজ কেন পাচ্ছি আমি। এবং ইনসুলিন যখন বেশি হয়ে যাচ্ছে ইনটু দ্য ব্লাড, উই কল দিস হাইপার ইনসুলিনেমিয়া। এই হাইপার ইনসুলিনেমিয়ার জন্য কি হচ্ছে, ইনসুলিন তো প্যানক্রিয়াস রিলিজ করছে, ভালো কথা, সে চেষ্টা করছে সেলগুলোকে সিগন্যাল দেওয়ার যে তোমরা গ্লুকোজকে ঢোকাও, ব্লাডে হেভি পরিমাণে গ্লুকোজ পাওয়া যাচ্ছে, কিন্তু সেলটা বুঝতেই পারছে না যে আমাকে কি বলতে চাইছে। সেলটা তাই GLUT4কে এক্সপ্রেস করছে না, এবং GLUT4 যেহেতু এক্সপ্রেস হচ্ছে না, তাই জন্য ওই সেলটা আর গ্লুকোজকে ব্লাড থেকে ভিতরে ঢোকাতেই পারছে না, তাই ব্লাডের মধ্যে হিউজ পরিমাণে গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, এবং এদিকে প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে করে হাঁপিয়ে গেছে, মানে হিউজ পরিমাণে ইনসুলিন তৈরি করে যাচ্ছে। এইটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবার এই ডিএজির কথা যেটা বলেছিলাম, সেই ডিএজি অ্যাকচুয়ালি যে ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে যখন বাইন্ড করে, তো যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন একটি সেলে তার ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার জন্য যে পাথওয়েটা অ্যাক্টিভেট হয় সেটার নাম হচ্ছে AKT পাথওয়ে। এই AKT PI3 AKT পাথওয়ে যে পাথওয়েটি আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেন্ডিং GLUT4 টু দ্য প্লাজমা মেমব্রেন। এবার যেহেতু এই AKT পাথওয়ে বন্ধ হয়ে গেছে, তাই জন্য গ্লুকোজ মানে GLUT4কে ট্রান্সপোর্ট করার কেউ নেই টু দ্য প্লাজমা মেমব্রেন, যার ফলে কি হচ্ছে, হাই ইনসুলিন ইন আওয়ার বডি অ্যাজ ওয়েল অ্যাজ হাই গ্লুকোজ ইন আওয়ার বডি। এই কেসটাকেই বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর এই সময় হয় হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এই ইনসুলিন রেজিস্ট্যান্স যেরকম আর কি এই ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল, এই ক্ষেত্রে এই যে ইনসুলিনের হাই যে অ্যামাউন্টটা ইন দ্য ব্লাড ইজ ভেরি রেসপন্সিবল ফর ইয়োর PCOS। এই টপিকের জন্য বা PCOS এর জন্য এই জিনিসটা বোঝানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ কি নেক্সট পার্ট অফ দ্য ভিডিওতে বুঝতে পারবেন যে এই ইনসুলিনটা কেন এত ইম্পর্টেন্ট ফর PCOS। এইবার আসবো আমাদের মেন টপিকে, যেটা হচ্ছে PCOS। তো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বুঝলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের ব্লাডে সবসময় হাই অ্যামাউন্ট অফ ইনসুলিন পাওয়া যাচ্ছে। সেই ইনসুলিনটি আমাদের হাইপোথ্যালামাসকে সিগন্যাল দেয় যে রিলিজ মোর কোনোট্রোপিন রিলিজিং হরমোন, এবং যত GnRH রিলিজড হবে তত ওটা অ্যান্টিবায়োটিককে সিগন্যাল দিবে যে বেশি পরিমাণে LH রিলিজ করো। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে যত ইনসুলিন বেশি থাকবে তত হাই অ্যামাউন্ট অফ LH উইল বি রিলিজড ইনটু দ্য ব্লাড। এইবার আপনারা একটু রিক্যাপে যান এবং চিন্তা করুন যে আমি যখন বলেছিলাম ফার্স্ট অফ দ্য ভিডিওতে যে আমাদের এই নর্মাল একটি ফলিকুলার ডেভেলপমেন্টে FSH হাই পরিমাণে থাকতে হবে ইনিশিয়াল, তারপর যখন এই 14 নম্বর দিন ওভুলেশনের সময়টা LH এর পিক হবে একটা, তখনই ওভুলেশন হবে। এবার কি হচ্ছে, যখন ইনসুলিনটা আপনার বডিতে হাই, তখন সেই ইনসুলিনটি হাই অ্যামাউন্ট অফ LH প্রথম থেকেই আপনার রিলিজ করানো শুরু করছে। এবার যখনই এই হাই অ্যামাউন্ট অফ LH ইজ রিলিজড ইন দ্য ব্লাড, তখন LH ইনহিবিট করছে FSH এর প্রোডাকশন ইন দ্য বডি।
নাও দিস এলএইচটি এফএসএইচকে আসতেই দিচ্ছে না টু দ্য ডমিনেন্ট ফলিকল। এবার ডমিনেন্ট ফলিকলটা তো গ্রো করার জন্য এফএসএইচটা দরকার, কারণ কি এফএসএইচ এর স্টিমুলাসে ইস্ট্রোজেন তৈরি হবে ইন দ্য ফলিকল। মাথার কোণে প্রথমেই বলেছিলাম যে গ্র্যানুলোসার সেল পাওয়া যায় ইন দ্য ফলিকলস, এবং এই যে গ্র্যানুলোসার সেলগুলো আছে তারা ইস্ট্রোজেন তৈরি করে। এই ইস্ট্রোজেন তৈরি করার আগে যেটা তৈরি হয় ইন দিস গ্র্যানুলোসার সেল সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে কনভার্ট করার জন্য একটি ইম্পর্টেন্ট এনজাইম আছে যেটার নাম হচ্ছে অ্যারোমাটেজ, এবং সেই অ্যারোমাটেজ এনজাইমটি তার প্রোডাকশন স্টিমুলেট করার জন্য দরকার আমার এই এফএসএইচ নেই, তাই অ্যারোমেটেজ এনজাইমও নেই, তাই এই হিউজ পরিমাণ অফ যে টেস্টোস্টেরন তৈরি হয়ে আছে যেটিকে ইস্ট্রোজেনে তৈরি করা হতো যদি এফএসএইচ থাকতো, সেটা হচ্ছে না। তাই আমাদের যেই উমেনদের পিসিওএস আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই হিউজ পরিমাণে টেস্টোস্টেরন ইজ বিং রিলিজড ইনটু দ্য ব্লাড। এইবার এই যে টেস্টোস্টেরনটা রিলিজড হলো ইনটু দ্য ব্লাড, এটাকেও স্পঞ্জ করার মতো বা এটাকে কমানোর জন্য একটি প্রোটিন আছে যেটি রিলিজড হয় ফ্রম দ্য লিভার, SHBG, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন। সমস্যাটা হয় যে যাদের পিসিওএস আছে তাদের ক্ষেত্রে এই SHBG প্রোটিনটিও তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বা অল্প পরিমাণে তৈরি হয় ইনটু দ্য ব্লাড, এবং যেহেতু এটির প্রোডাকশনও কমে যাচ্ছে তাই SHBG cannot sponge দিস টেস্টোস্টেরন, মানে SHBG টেস্টোস্টেরনের পরিমাণটা কমাতে পারছে না ইনটু দ্য ব্লাড, এবং তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউজ টেস্টোস্টেরন ইন দ্য বডি অফ দ্য ফিমেল, অ্যান্ড দিস হিউজ টেস্টোস্টেরন লিডস টু হিটসুটিজম। হিটসুটিজম মানে হচ্ছে আপনার গ্রোথ অফ হেয়ার্স ইন দ্য আনইউজুয়াল প্লেসেস ইন দ্য বডি, মানে ফেস, আপার ব্যাক, অ্যাবডোমেন, থাইজ, যে জায়গায় কোনোদিন মানে কোনো হেয়ার গ্রোথের অত বেশি হয় না ফিমেলদের ক্ষেত্রে, সেখানেও দেখা যাচ্ছে ফেশিয়াল হেয়ার, অ্যাবডোমেনে হেয়ার, এই সব জায়গায় এক্সেসিভ হেয়ার ইন কেস অফ ফিমেলস, মেল লাইক ক্যারেক্টার্স ডিউ টু দিস এক্সেসিভ টেস্টোস্টেরন। এইবার যে নর্মাল ওভারিতে যেটা হচ্ছিল সেটা হচ্ছে, আমি বলেছিলাম প্রথমেই যে প্রাইমারি ফলিকলগুলো হিউজ পরিমাণে AMH তৈরি করে, অ্যান্টি মুলেরিয়ান হরমোন। অ্যান্টি মুলেরিয়ান হরমোন যে কোনো ফলিকেলকে বা এফএসএইচ এর প্রভাবকে কমায় ইন দ্য ওভারি। তো এইবার যখন অ্যাট্রেসিয়া হয়ে বাকি ফলিকেলগুলো মরে যায় এবং ডমিনেন্ট একটা ফলিকেল থেকে যায়, তার থেকে কিন্তু AMH রিলিজ করা কমে যায় এবং সে তখন এফএসএইচ এর রেসপন্সে সাড়া দিতে পারে। কিন্তু মাথায় রাখুন এই স্টেজে কি হচ্ছে, এফএসএইচ নেই, তাই ওরা যে AMH কমে গিয়ে এফএসএইচ এর প্রভাবটা বাড়বে, তার জন্য AMH রিলিজ করা বন্ধ হয়ে যাবে, একটি ফলিকেল ডমিনেট হয়ে যাবে, এই জিনিসটা আসছেই না। সবগুলো ফলিকেল একসঙ্গে AMH রিলিজ করেই যাচ্ছে, কারণ তার কোনো স্টিমুলাসই পাচ্ছে না এফএসএইচ এর, যে তাদেরকে স্টপ করতে হবে, হয়ে কয়েকজনকে মারা দিতে হবে, একজনকে আস্তে আস্তে ডমিনেট হতে হবে। তার জন্য কি হচ্ছে, হাই AMH বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন ইন দ্য ওভারি, এবং তার জন্য একটাও ডমিনেন্ট ফলিকেল তৈরি হচ্ছে না। ওই যে 10-15টা ফলিকেল ছিল তারা সবাই একসঙ্গে গ্রো করছে এবং কেউই কাউকে গ্রো করতে দিচ্ছে না, তাই তারা কেউই গ্রাফিয়ান ফলিকেল স্টেজে যাচ্ছে না। এবার যেহেতু কেউই গ্রাফিয়ান ফলিকেল স্টেজে যাচ্ছে না, তাই জন্য আলটিমেটলি গিয়ে কোনো ফলিকেল ফাটছেই না এবং কোনো সেকেন্ডারি ওসাইট ইন দ্য ফ্যালোপিয়ান টিউব রিলিজডই হচ্ছে না, লিডিং টু ইনফার্টিলিটি। সো টু সাম ইট আপ, আমি ধরে নিচ্ছি যে একটি মহিলা যার মধ্যে অলরেডি জেনেটিক্যালি সে কেপেবল অফ হ্যাভিং পিসিওএস, সে একটি খুবই বাজে লাইফস্টাইল লিড করছে, হেভি সুগারি ফুডস খাচ্ছে এবং রাতে ঠিক করে ঘুমোচ্ছে না, কোনো টাইম টেবিল নেই। তার জন্য কি হচ্ছে, হিউজ কর্টিসল অ্যান্ড দিস হিউজ অ্যামাউন্ট অফ সুগার ইজ কজিং ইনসুলিন সার্জ ইন দ্য ব্লাড। এবার ইনসুলিন যে হিউজ পরিমাণে প্রেজেন্ট আছে ইন দ্য ব্লাড, সেটা কি করছে, সেটা ultimately is stopping the pituitary to produce FSH, এবং LH হাই পরিমাণে আছে, সেই LHটি গিয়ে AMH বা অ্যান্টিমুলেরিয়ান হরমোনটাকে বাড়িয়েই রাখছে ইনটু দ্য ওভারি, এবং FSH না থাকার জন্য টেস্টোস্টেরন রিলিজড হচ্ছে ইনটু দ্য ব্লাড। টেস্টোস্টেরনকে স্পঞ্জ করার জন্য SHBG বা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন নেই, তাই জন্য সে টেস্টোস্টেরনকে বন্ধ করতে পারছে না। টেস্টোস্টেরন বডির মধ্যে মেল লাইক ক্যারেক্টার্স নিয়ে আসছে এবং আবার এইটার জন্য চাপ নিয়ে বা এর জন্য সে লাইফস্টাইলটা চালিয়ে যাচ্ছে এরকম
এই কোনো কারণে সে আরও ইনসুলিন রিলিজ করাচ্ছে, আরও এলএইচ রিলিজ হচ্ছে, আরও এই সাইকেলটি চলতে থাকছে। তো এই সাইকেলটি একটি মানে দাবানলের মতো বা একটি ফরেস্ট ফায়ারের মতো, মানে আপনি খেয়ে যাচ্ছেন আপনার, বা আপনি আপনার সেই বাজে লাইফস্টাইলটা লিড করেই যাচ্ছেন, আর বডি কি করছে তখন কোনো ফলিটিকে গ্রো করাতেই পারছে না, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সাইকেলটি চলতেই থাকছে। তো এটি খুবই শর্ট একটি ডিসক্রিপশন ছিল পিসিওএস এর রিসার্চ এখনও চলছে, আরও অনেক ফ্যাক্টরস রেসপন্সিবল আছে, কিন্তু ভিডিওটি বড় হয়ে যেত। আপনার যদি আরও ইচ্ছা থাকে যে আরও কয়েকটি ক্যারেক্টার নিয়ে বা আরও কয়েকটি ফিচার মানে কারণ যে জন্য পিসিএস হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানো, সেটা তো অসুবিধা নেই, তাহলে আরেকটা ভিডিও করা যেতেই পারে। সেটা আপনার কমেন্ট বক্সে জানান যে আপনার এই টপিকে নাকি অন্য কোনো টপিক নিয়ে, যাতে আপনাদের মনে হয় যে এটা ভিডিও করলে ভালো হয়, তাহলে সেই ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। এবং আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিওস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।